এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারহিন টুম্পা, আমি আকাশ হাসান। চলুন দর্শক দেখে আসি প্রধান সংবাদ শিরোনামগুলো। কোটা বিরোধীদের সারা দেশে বিক্ষোভ, সহিংসতা, চট্টগ্রাম ও রংপুরে নিহত ৩। কোটা আন্দোলনের নেতৃত্বে তারেক রহমান, অভিযোগ ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুতের ৫ লাখ প্রিপেইডে মিটারে ত্রুটি, ভোগান্তি গ্রাহকে। এবং 450 গরু হাওয়া করেছে সাদিক এগ্রো, ইমরানের বিরুদ্ধে দুদকের মামলা। Sponsored by Abiba Finance Limited. শুনছিলেন শিরোনাম। VSL Angle Channel HB VSL Vikrampuর Steel Limited। এবারে পুরো খবর। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচিতে অচল হয়ে পড়ে রাজধানী। বিভিন্ন সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করেছেন মনিরুজ্জামান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে সকালে রাজধানীর মেরুলবাড্ডায় অবস্থান নেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়ে একই সড়কে অবস্থান নেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরাও। রামপুরা থেকে কুড়িল মোড় পর্যন্ত আরও কয়েকটি স্থানে নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে রাজধানীর উত্তরার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শিক্ষার্থীদের আন্দোলনে মিরপুর, ফার্মগেট, মতিঝিল, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব সহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী, সায়েন্স ল্যাব সহ বেশ কয়েক জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় আহত হন অনেকে। সফলতা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। অন্যদিকে জনভোগান্তিমূলক কর্মসূচি পরিবর্তনের আহ্বান সাধারণ মানুষের। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনদুর্ভোগ সৃষ্টি করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টি না করতে সতর্ক করেছেন। এদিকে সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর সংঘর্ষের পর মঙ্গলবারও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। চলমান এমন পরিস্থিতি নিয়ে ধানমন্ডির কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ওবায়দুল কাদেরের দাবি, অরাজনৈতিক আন্দোলনে ভর করে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানোর চক্রান্ত চলছে। এসবের পেছনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পৃক্ততারও দাবি করেন তিনি। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা নয়। সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হলেও তাদের উপর হামলার দায় চাপানো হচ্ছে বলেও দাবি তার। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন
করছে এটা দিবালোকের মতো পরিষ্কার। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় কোটা আন্দোলন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আমরা ভোটের আগে আমরা রাজপথ পাহারা দিয়েছি, আমরা জয়লাভ করেছি বিধায় ঘরে বসে থাকার কোনো কারণ নেই। এখন দেশ পাহারা দিব, আমাদেরকে দেশ পাহারা দিতে হবে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের আদালতে তাদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি শিক্ষার্থীদের আন্দোলন অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, আমাদের রক্ত ঝরালেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেশের সাক্ষার স্বার্থে আমাদের কাজটি আইন শৃঙ্খলা বাহিনী করবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দেশে কোটা বিরোধী আন্দোলনে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের কোনো ঘটনা না ঘটলেও সোমবারই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একাধিক মৃত্যুর অসত্য তথ্য দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এর কড়া প্রতিবাদ জানিয়েছে, যদিও উদ্ভূত পরিস্থিতিতে নিশ্চুপ ঢাকার মার্কিন দূতাবাস। Monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2. সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে গত কয়েকদিন ধরে চলমান আন্দোলন এবং সংঘর্ষে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মৃত্যুর খবর বাংলাদেশের কোনো গণমাধ্যমের কাছে নেই। কিন্তু সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেন, বাংলাদেশে চলমান এই আন্দোলনে 2 জনের মৃত্যু হয়েছে। Protests in Dhaka and around Bangladesh that have killed 2. মূলত বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার সহকারী প্রেস সচিবের দায়িত্ব পালন করা মুশফিকুল ফজল আনসারি চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে স্টেট ডিপার্টমেন্টের মনোভাব জানতে চান। সে সময় ম্যাথিউ মিলার বলেন, তারা পরিস্থিতিতে দৃষ্টি রাখছে। 2 জনের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তিনি। Protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly. এই ব্রিফিং এর 10 ঘন্টা পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মিলারের বক্তব্যকে অসত্য বলে জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যাচাই না করে যুক্তরাষ্ট্র এরকম ভুল তথ্য দিয়েছে। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. কিন্তু প্রশ্ন উঠছে, ঢাকায় মার্কিন দূতাবাসের কাছ থেকে তথ্য যাচাই না করেই ম্যাথিউ মিলার 2 জনের মৃত্যুর খবর উল্লেখ করেছেন কি? এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 2 জন চট্টগ্রামে ও রংপুরে 1 জন নিহত হয়েছেন। বিকেলে চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে নগরীর বহদ্দারহাট থেকে জিসি মোড় পর্যন্ত। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম ও পথচারী ফারুক নিহত হন। আহত হয়েছেন অন্তত 20 জন। নিহত ফারুকের বাড়ি কুমিল্লায়, তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। এর আগে দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ বাধে। রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। পুলিশের ছোড়াগুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন শিক্ষার্থী, পুলিশ ও দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলে মন্তব্য করেছেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। পাকিস্তানিদের মতো সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের অবস্থা আজ ভয়াবহ, যেখানে কোনো বিচার নেই। এই সময় রুখে দাঁড়াতে না পারলে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণকে সাড়া দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানান, নারী, ক্ষুদ্রণী গোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সচেষ্ট রয়েছে সরকার। সকালে নিজ কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান একথা বলেন। সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য মেধাবী নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে প্রধানমন্ত্রীর ফেলোশিপ চালু করেন শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ 100-র মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। অন্যের মানবাধিকারের লেন্স দিয়ে চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমসের সর্দার। নিজ যোগ্যতায় তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক হিসাবে সবার কাছে আমার একটি আকুল আবেদন, আসুন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি, দেশকে ভালোবাসি। সবার সুস্বাস্থ্য ও প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শমসের সর্দারের মতোই 424 জন পিএইচডি এবং স্নাতকোত্তর ফেলোকে এ পর্যন্ত এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। অনুষ্ঠানে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এই ফেলোশিপ চালু করলেও পরবর্তী সরকার তা বন্ধ করে দিয়েছিল। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল, অনেকে বিপদে পড়লো। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে তার জন্য ট্রাস্ট ফান্ড গঠন করে আইন প্রণয়নের কথাও জানান সরকার প্রধান। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্যান্য ক্ষেত্রে আছে। এই সবগুলি মিলিয়ে আমাদের 5,000 কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন। তবে চিন্তা নেই, সেটা আমরা করতে পারবো, আমার সে বিশ্বাস আছে। এখানে টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার দেশের ছেলেমেয়েরা বিদেশে যাবে, উচ্চ ডিগ্রি নেবে, তারা ফিরে আসবে, তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যেন সমানভাবে এগিয়ে যেতে পারে তার জন্য কাজ করছেন তিনি। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন, এক্ষেত্রে তার কাছে সবার আগে বিবেচ্য মুক্তিযোদ্ধাদের সম্মান। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। শ্রেষ্ঠ রিপোর্টার, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর সহ বিভিন্ন ক্ষেত্রে বিভাগের 24 জন কর্মীকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মান জানালো এটিএন বাংলা। একজনকে দেয়া হলো আজীবন সম্মাননা। প্রতিষ্ঠানের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান,
টিআরপি বাড়াতে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করতে কর্মীদের প্রতি আহ্বান জানান। জন্মবার্ষিকী উপমহাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার। বিশেষ এই দিনটিতে এফডিসিতে এটিএন বাংলা পরিবারের সদস্যদের জমজমাট আনন্দ আয়োজন। শুধু উদযাপন নয়, সেই সঙ্গে কাজের স্বীকৃতি। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড, সংবাদ এবং অনুষ্ঠানের বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অভিভাবক, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আজীবন সম্মাননা পুরস্কার পান কাজলী আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আশা করেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে পথ দেখাবে এটিএন বাংলা। মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এটিএন বাংলা কোনো বিশেষ প্রোগ্রাম লঞ্চ করে, সেটি আমার মনে হয় অন্যদেরকে পথ দেখাবে। অতিথিদের বক্তৃতার ফাঁকে ফাঁকে চলে একের পর এক গান আর নাচ। মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী কণা এবং ঐশী সহ এ প্রজন্মের শিল্পীরা। চ্যানেলের টিআরপি বাড়াতে গিয়ে যেন বিভ্রান্ত না ছড়ানো হয়, সংবাদ যেন হয় নিরপেক্ষ এবং সঠিক, সে তাগিদ দিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মিডিয়ার লাইসেন্স বলে আমি যখন তখন যেখানে সেখানে লাইভ করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা আমাদের কোনো চ্যানেলে করা উচিত না। টিআরপি কে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাস বাড়ায়। টেলিভিশন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতেও সরকারের প্রতি তাগিদ দেন তিনি। চ্যানেল ছাড়া আমরা কোনো চ্যানেল আগামীতে টিকে থাকতে পারবো না, কারণ চ্যানেল যত বাড়তেছে বিজ্ঞাপনদাতারা তত বেশি সুযোগ নিয়ে ফেলতেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনন্দ সন্ধ্যায় প্রধান আকর্ষণ ছিল ডক্টর মাহফুজুর রহমানের গান। তুমি বিশ্ব বেঈমান, ভেবেছিলে তুমি অনেক বোকা, আমি তত বোকা আমি না। এটিএন বাংলাকে ভালোবেসে প্রতিষ্ঠানটির মঙ্গল কামনা করে একরাশ মুগ্ধতা নিয়ে বাড়ি ফেরেন সবাই। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। বিদ্যুতের সংযোগ নেই কিন্তু মিটার চলছে, রিচার্জ করা হয়েছে কিন্তু মিটারে সেটি যাচ্ছে না, সেই সঙ্গে ভুতুরে বিল। এমন নানা সমস্যায় জর্জরিত প্রিপেইড মিটারের গ্রাহকরা। গত প্রায় 2 বছর ধরে অভিযোগ ক্রমশ বাড়লেও সমাধান কেন মিলছে না প্রশ্ন তাদের। এতদিন পুরো বিষয়টিকে গ্রাহকের জ্ঞানের অভাব বলে উড়িয়ে দিলেও এখন নিজেদের ভুল স্বীকার করছে বিদ্যুৎ বিভাগ। মনিরুল হাসান সুমনের ছবিতে সাজেদা সুইটির রিপোর্ট। গ্রাহকের সুবিধার জন্য এসেছিল বিদ্যুতের প্রিপেড ব্যবস্থা। শুরুতে খুশিও ছিলেন তারা, কিন্তু অনেকেরই আজ আক্ষেপ। কয়েকবার ট্রাই করার পরে হ্যাং হয়ে গেছিল, পরে আবার লোক ডাইকে আইনা তারপরে আমরা আবার লাইন ঠিক করছি। আমার ফ্যান চলে একটা আর ফ্রিজ চলে একটা, এতে আমার 1500 টাকার উপরে চলে যায়। রিচার্জ যতবার করতেছি ততবার কেটে যায়। আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত, আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। বিল আসতো ওই যে 4,000 5,000 বা 4,500 এরকম আসতে, ওখানে 7,000-এর উপরে যায়। কারো কাছে কোনো কিছু করার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিআরইবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নেসকো এই 6 সংস্থা দেশে প্রিপেড মিটার স্থাপনের কাজ করছে। বিদ্যুৎ বিভাগের হিসাব বলছে, এ পর্যন্ত সংস্থাগুলো প্রিপেড মিটারের আওতায় আনতে পেরেছে 4,67,77,292 জন গ্রাহককে। মিটার স্থাপিত হয়েছে সিঙ্গেল ফেজে 68,35,549টি, 3 ফেজে 2,84,092টি। অর্থাৎ সব মিলিয়ে দেশে স্থাপিত প্রিপেড মিটারের সংখ্যা 71,19,641টি, যা শতাংশের হিসেবে 15.22%। কিন্তু ভোগান্তির অভিযোগ ক্রমশ বেড়ে পুরো ব্যবস্থা এখন প্রশ্নের মুখে।
এতদিন গ্রাহকের হাহাকার সেভাবে না বুঝলেও এখন বিষয়টি আমলে নিতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিশদ আলোচনা হলো 11 জুলাই বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে এই বৈঠকে কমিটির সদস্য তানভীর শাকিল জয় একটি মিটার নিয়ে আসেন, যা বিদ্যুৎ সংযোগ ছাড়াই চলছিল। এর মানে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার ছাড়াই বিল গুনছেন কিনা সেই প্রশ্ন এসে গেল। অন্যান্য আমাদের কমিটির সদস্য আছেন, তারা বলেন যে তাদের এলাকার গ্রাহকরা এরকম অনেক অভিযোগ দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানাচ্ছে, এই পর্যন্ত তারা 3.5 কোটি বিদ্যুতের মিটার কিনেছেন, যার মধ্যে 5 লাখ মিটারের ত্রুটি রয়েছে। আরবি যত মিটার কিনেছে তার 1.4% ত্রুটি ধরা পড়ছে। এখন ধরুন হয়তো দুর্ভাগ্যক্রমে যে মিটারটা দেখিয়েছে অথবা যে গ্রাহকদের, সেই ওই 1.4%-এর মধ্যে হতে পারে। কেবল মিটারের ত্রুটি নয়, গ্রাহকের তথ্য সেবায় যে অবহেলা হয়েছে মানছেন বিদ্যুৎ সংশ্লিষ্টরা। তাদের বক্তব্যে জনগণের মধ্যে আরো বিভ্রান্তি তৈরি হচ্ছে। সঠিক তথ্য দেওয়ার মতো তথ্য উপাত্ত পল্লী বিদ্যুৎ সমিতির হাতেই নেই। এটা হয়তো ধরুন নিচের লেভেলে দায়িত্বশীলতার হয়তো অভাব থাকতেও পারে। বিদ্যুৎ কর্মীর কাছে গেলে সে যদি তাকে ওটা বুঝাই দিত, হয়তো এই ভুল বুঝাইটা হতো না। গ্রাহককে কেবল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নয়, সেই সেবা হয়রানি ছাড়া সাশ্রয় দেওয়ার ব্যাপারে কাজ চলছে বলে জানাচ্ছেন। গ্রাহক অতিরিক্ত অর্থ দেবে, এটি তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলস বিলিং যেসব ক্ষেত্রে হয়েছে বা অতিরিক্ত বিল এসেছে, ওই সমন্বয়ের বিষয়টি আমরা অবশ্যই সংসদীয় কমিটির পক্ষ থেকে সেটির সুপারিশ করব। আমরা একটা ডকুমেন্টারি তৈরি করতেছি এই পুরো প্রিপেডের উপরে। গ্রাহকদেরকে নিয়ে আরো এই ধরনের মত বিনিময় সভা আমরা করব। শতভাগ ত্রুটি মুক্ত মিটার ক্রয়ের ব্যবস্থা করা, সে ব্যাপারে আমরা নজর রাখব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। সরকারের 448টি জীবন্ত গরু হাওয়া করে দিয়েছে সাদিক এগ্রো, যার মধ্যে ব্রাহ্মা প্রজাতির আছে 15টি। গরুগুলো জবাই করে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে মাংস বিক্রির জন্য দেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। এই ঘটনায় সাদিক এগ্রোর মালিক ইমরান সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। 2,60,00,000 টাকা। কোরবানির ঈদে কোটি টাকায় গরু আর লাখ টাকা ছাগল বিক্রি করে গত কয়েক বছর ধরে আলোচিত সমালোচিত সাদিক এগ্রো। বংশীয় গরু বিক্রি করে এই প্রতিষ্ঠানের অন্যতম মালিক ইমরান হোসেন এবার ছিলেন আলোচনার কেন্দ্রে। মতিউর রহমানের পুত্রের ছাগল কাণ্ডের পর অনুসন্ধানে নামে দুদক। সেখানে সামনে আসে ব্রাহ্মা গরু। অবশ্য ঘটনার সূত্রপাত 2021 সালে। আমদানি নিষিদ্ধ 17টি ব্রাহ্মা গরু ধরা পড়ে সদর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 2টি মারা যায়। কোনো মালিক না থাকায় তার দেখভালের দায়িত্ব পায় সাভারের গো প্রজনন কেন্দ্র। 2024 সালের মার্চ মাসে ওই 15টি গরু সহ মোট 448টি গরু নিলাম ছাড়াই বুক ভ্যালি পদ্ধতিতে মাংস বিতরণের লক্ষ্যে জবাইয়ের জন্য ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনকে দেয়া হয়। সাদিক এগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনেরও সভাপতি। অনুসন্ধানের সময় দুদক অভিযান চালায় সাভারের গো প্রজনন কেন্দ্র এবং সাদিক এগ্রোতে। সেখান থেকে উদ্ধার হয় আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু। দুদক বলছে এই গরুর সরকারি কর্মকর্তাদের যোগ সাজসে উচ্চ দামে বিক্রি করছিল সাদিক এগ্রো। যে সকল পশু বিগত রমজান মাসে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক মাংস হিসাবে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে জনগণের মাঝে সুলভ মূল্যে বিক্রয়ের সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও তা সম্পূর্ণরূপে অমান্য করে এবং সকল বিধিবিধান লঙ্ঘনপূর্বক নিলাম কমিটির মাধ্যমে নিলাম না করে কালিঙ্কৃত ব্রাহ্মা জাতের 15টি গরু, যার কম বেশি মূল্য 15 কোটি টাকা, রেকর্ডপত্রে জবাই দেখে বাস্তবে জবাই না করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন। অপরাধের কারণে কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 409, 467, 468, 471, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় এর বিরুদ্ধে দণ্ডবিধির 420, 409, 467, 468, 471, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় দুর্নীতি দমন কমিশনের সম্মানিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলা নম্বর 15 তারিখ 16/7/2024 রুজু করা হয়েছে। সাদিক এগ্রোর পেছনে আরো কে আছে তদন্তে তা খুঁজে দেখবে দুদক। কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। রপ্তানি আয়ের তথ্যের গরমিল পাল্টে দেবে অর্থনীতির নানা হিসাব নিকাশ।
বিশ্লেষকরা বলছেন সরকারি সংস্থার তথ্যের এমন গরমিল জনমনে আস্থাহীনতাও তৈরি করবে। মাহাদি সেকান্দারের রিপোর্ট। রপ্তানি আয়ের হিসাবে বড় পার্থক্য বাংলাদেশ ব্যাংক ও ইপিবির দেয়া তথ্যে। ইপিবি বলছে বিদায়ী অর্থ বছরের 10 মাসে পণ্য রপ্তানি বেড়েছে, তবে বাংলাদেশ ব্যাংক বলছে তার উল্টো। তাদের হিসাবে বরং 10 মাসে পণ্য রপ্তানি কমেছে। বাংলাদেশ ব্যাংক ও ইপিবির মধ্যে রপ্তানি আয়ের পার্থক্য প্রায় 1400 কোটি ডলার। ব্যবসায়ীরাও বলছেন ইপিবির এই বাড়তি হিসাব প্রভাব ফেলেছে রপ্তানিতেও। রপ্তানি বাড়ছে মনে করে সরকার এখানে কমিয়েছে সুবিধা, ফলে উল্টো এখন রপ্তানিও কমছে। ফাইন্যান্সিয়াল মনিটারি পলিসি তৈরিতে এই ডেটা একটি অত্যন্ত বিশাল প্রভাব ফেলে। এই ডেটাটি যখন রং হয় তা আমরা কিন্তু খুবই একটা খারাপ অবস্থার মধ্যে পড়ি। তথ্যের কারণে অলরেডি সরকার যে ইকোনমিক পলিসি নিয়েছে, সরকার যে ওভারঅল মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসি এবং নীতিগত সহায়তা আমাদেরকে দিচ্ছে, সেটি কিন্তু সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সরকারি সংস্থার তথ্য প্রভাব ফেলবে অর্থনীতিতে। জিডিপি কমছে প্রায় 900 কোটি ডলার, পাশাপাশি প্রভাব পড়বে আরও নানা খাতে। এক হিসাব যখন ভুল হয়, এই হিসাব যখন অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়, বাকি তথ্যগুলাও কিন্তু ভুল। জিডিপির পরিমাণ হিসেব করি, তখন জিডিপির মধ্যে একটা উপাদান কিন্তু হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ সেই এক্সপোর্টটা যখন বেশি দেখানো হয় তখন কিন্তু আমাদের জিডিপির পরিমাণটা বেশি। যখন জানবেন এটা প্রকৃত চিত্র নয়, তখন দেশের সমগ্র সূচকগুলোর প্রতি এবং রাষ্ট্রীয় এজেন্সি সেগুলার প্রতিও কিন্তু আস্থাহীনতা আসবে। রপ্তানি তথ্যের গরমিল মেটাতে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় দরকার বলেও মত তার। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। লন কার্পেট ঘাস চাষ ও বাজারজাত করে সাড়া ফেলেছেন চাঁদপুরের নাইমুল নীরব। অফিস বা বাড়ির আঙিনায় সৌন্দর্য বাড়াতে যা সংগ্রহ করছেন শৌখিন মানুষ। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ কম হওয়ায় লন কার্পেট ঘাস চাষ ব্যাপক লাভজনক। শীতপ্রধান দেশে লন কার্পেট ঘাসের বাণিজ্যিক চাষ হয় বেশি। বাংলাদেশে চাষ করতে তেমন দেখা যায় না, তবে চাহিদা রয়েছে এদেশেও। ব্যতিক্রমী সেই উদ্যোগটি নিয়েছেন চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার নাইমুল নীরব। গত বছর তিনি শুরু করেন এ ধরনের ঘাসের চাষাবাদ। নীরবে 5টি প্রকল্পে এখন 1.5 লাখ বর্গফুট লন কার্পেট ঘাস প্রস্তুত রয়েছে, যেখান থেকে বছরে অন্তত 3 বার ঘাস বিক্রি করেন এই উদ্যোক্তা। লন কার্পেট ঘাস চাষে পোকা বা রোগবালাই আক্রমণ নেই। উৎপাদন খরচ কম, তাই এর বাণিজ্যিক চাষ বেশ লাভজনক। প্রতি বর্গফুট লন কার্পেট ঘাস বিক্রি হচ্ছে 80 টাকা দরে। আর 30 লাখ টাকা বিনিয়োগ করে বছরে অন্তত 25 লাখ টাকা আয়ের স্বপ্ন উদ্যোক্তার। এবার দেশের বাইরের খবর। ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার উদ্যোগে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। এ ঘটনায় ক্ষমতাসীন মুসলিম লীগ নওয়াজ একঘরে হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। গত 8 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে পিটিআইকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানি নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক সফলতা পান পিটিআইয়ের প্রার্থীরা। নির্বাচনের পর পিটিআইকে সংরক্ষিত আসনও দেওয়া হয়নি। তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন পিটিআই দল হিসেবে সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। এর ফলে দেশটি জাতীয় পরিষদে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ ঘটবে ইমরানের দল পিটিআইয়ের। পিটিআইকে আরও কোণঠাসা করতে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে সরকার। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনতা ফাঁস, দাঙ্গা উস্কে দেয়া, বিদেশ থেকে অর্থ নেওয়া সহ বিভিন্ন অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। তবে সরকারের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্রীয় নেতা সাজিয়া মারি জানিয়েছেন, পিটিআইকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শাহবাজ শরীফের দল এককভাবে নিয়েছে, তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ক্রিকেট ছেড়ে রাজনীতিতে জনপ্রিয়তা অর্জন করেন ইমরান খান।
2018 সালে ক্ষমতায় আসা ইমরান খান 2022 সালে এক অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন। গত আগস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে গত শনিবার ইদ্যত মামলা থেকে খালাস দিয়েছেন আদালত, কিন্তু কর্তৃপক্ষ নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানোয় তিনি মুক্তি পাননি। পিটিআই নেতারা বলছেন, তাদের দলকে নিষিদ্ধ করা হলে তারা সহজে মেনে নেবেন না। তারা রাজপথে নেমে পড়লে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। পাকিস্তানের দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য স্থবির, কর্মসংস্থানের অভাবে ভুগছে তরুণ সমাজ। তার মধ্যেই পিটিআই ইস্যুতে নতুন করে রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়লে অর্থনৈতিক সংকট আরও প্রকট হবে বলে ধারণা পর্যবেক্ষকদের। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। তার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোটা বিরোধীদের সারা দেশে বিক্ষোভ, সহিংসতা, চট্টগ্রাম ও রংপুরে নিহত 3। কোটা আন্দোলনের নেতৃত্বে তারেক রহমান, অভিযোগ ওবায়দুল কাদেরের। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। বিদ্যুতের 5 লাখ প্রিপেইডে মিটারে ত্রুটি, ভোগান্তি গ্রাহকের। 450 গরু হাওয়া করেছে সাদিক অ্যাগ্রো, ইমরানের বিরুদ্ধে দুদকের মামলা। রপ্তানি আয়ের তথ্যের গরমিল পাল্টে দেবে অর্থনীতির নানা হিসাব নিকাশ। পিটিআইকে নিষিদ্ধ করার ইস্যু, পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। Sponsored by Abiba Finance Limited. দর্শক, এই ছিল এটিএন নিউজের নিউজ আওয়ারে। সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।